বাংলায় সংঘ যে আর 1 ইঞ্চিও জমি ছাড়বে না এবং যেভাবে ময়দানে থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী যে আগামী 26-এর নির্বাচনে তাকে গদিচ্যুত হতে হবে, সেটা কি মাননীয়া বুঝে গেলেন? আর সেটা বুঝে যাওয়ার পরই আর টেনশন ধরে রাখতে পারছেন না। এতদিন ধরে সযত্নে লালিত যে মুখোশটা ছিল সেটা নিজেই এক টানে খুলে ফেলে দিলেন যে আমার তো আমছালা সবই গেছে। এখন এখন আরএসএসকেও দাগিয়ে দিতে হবে, নগ্ন নির্লজ্জ আক্রমণ করতে হবে, সংঘকেও দাঙ্গাবাজ বলতে হবে। তাতে করে যদি এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় এবং সেকুলারদের ভোটটা আমার দিকে আসে, কংগ্রেস সিপিএম তো শূন্য হয়েছে, কিন্তু তাদের ভোটটা আমার দিকে যদি আরেকবার ট্রান্সফার হয়, যদি কোনো রকমের গদি বাঁচিয়ে রাখতে পারি, সেই মরিয়া চেষ্টাটা শুরু করে দিলেন। আপনারা সংঘের সঙ্গে সেটিং এইসব নিয়ে অনেক কথাই বলেন। আজকে মাননীয়া একটা 4 পাতার খোলা চিঠি লিখেছেন এবং প্রথমেই দেখুন আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি, যেখানে সরাসরি এই রাজ্যের দাঙ্গার জন্য আরএসএসকে দায়ী করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। 4 পাতার যে খোলা চিঠি তিনি পাঠিয়েছেন, সেটা কি সেটাকে আগে পড়ি আপনাদের জন্য। ছত্রে ছত্রে যে কথাগুলো লেখা আছে, তারপর আসছি সেটার ব্যাখ্যায়, তাহলেই বুঝতে পারবেন সংঘ নিয়ে তিনি ঠিক কতখানি আতঙ্কিত হয়ে পড়েছেন, এবং আপনারাও বুঝতে পারবেন যে সংঘকে এতদিন আপনারা অহেতুকই আঙুলটা তুলেছেন তাদের দিকে। যাই হোক, যেটা তিনি লিখেছেন: শান্তির আবেদন। প্রিয় বন্ধুগণ, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএস এর নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে। প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে এরা ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা ডিভাইড অ্যান্ড রুল খেলা খেলতে চায়। এ খেলা বিপজ্জনক। কারা খেলছে? আরএসএস খেলছে। এইসবের প্রতিক্রিয়ায় আমি একটি আবেদন করতে চাই। আমি জন্মেছি এবং বড় হয়েছি পশ্চিমবঙ্গে। বাংলা আমার মাতৃভূমি, দেশ আমার ইন্ডিয়া, ভারতবর্ষ। আমি আমার দেশকে ভালোবাসি, আমার রাজ্যকে ভালোবাসি। আমার তৃণমূল স্তরে আছে যে জেলা থেকে ব্লক থেকে গ্রাম, আমি তাদের সব কিছু নিয়ে ভালোবাসি। এই ভালোবাসা থেকেই আমার এই আবেদনপত্র। আমার আবেদন হলো, দয়া করে ধীর ও শান্ত থাকুন। তাদেরকে বার্তা দিচ্ছেন ধীর ও শান্ত থাকুন, অর্থাৎ আর গন্ডগোল করো না। ওয়াকফ নিয়ে যে কেলেঙ্কারিটা করে ফেলেছো, আর কিছু সামলাতে পারছি না, হাতের বাইরে চলে যাচ্ছে। যাই হোক, আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের রুখবই। দাঙ্গার পিছনে আছে যে দুর্বৃত্তরা, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে, কিন্তু সেই সঙ্গেই পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। তাই আচ্ছা, 2 নম্বর, আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রামনবমীর দিনটিকেই বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী উদযাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে। তাই শান্তিপূর্ণভাবে এখানে পালন হয়, সেই জন্য এনআইএ তদন্ত করতে হয়। সেই জন্য এমন বহিঃশত্রু সেখানে ঢুকে সেখানে গন্ডগোল পাঠায় যে এখানকার পুলিশ সামাল দিতে পারে না। আদালতের নির্দেশে এনআইএকে তদন্ত করতে হয়, আর সেই দাঙ্গাবাজগুলোকে জেলে পুরতে হয়। আচ্ছা, তারপরে তিনি যেটা লিখেছেন, এরপর ওরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায়। ওয়াকফ ওয়াকফ নিয়ে কি করেছে আরএসএস? ওয়াকফ নিয়ে যা তাণ্ডব করেছে সে তো আমরা দেখলাম। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনার মন্ত্রিসভার রত্ন, তিনি কি বললেন? প্রথমে জেলাকে টাইট দেবো, তারপর কলকাতায় এসে অচল করে দেবো। আর আরএসএস করছে, দোষ চাপাতে হবে তো। আচ্ছা, বিজেপি এবং তাদের সঙ্গীরা, মানে এখানে আরএসএস, তথাকথিত রাজনৈতিক কর্মকাণ্ডের নামে আমাদের বিশ্বজনীন হিন্দু ধর্মের অপযশ করছে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের হিন্দু ধর্ম হলো একটি বিশ্বজনীন ধর্ম। এই বিশ্বজনীন ধর্ম আমাকে শেখায় সকলকে গ্রহণ করতে হবে, গ্রহণ করতে, ভালোবাসতে। হিন্দু ধর্ম থেকে ইসলাম, খ্রিস্ট ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম থেকে ইহুদি ধর্ম, সকল পন্থাকেই শ্রদ্ধা করতে শেখায় আমাদের এই বিশ্বজনীন ধর্ম। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের শেখান সকল মানুষের সকল ধর্মকে ভালোবাসতে। এই ছিল আমাদের প্রাচীন তপবন সমূহের হিন্দু ধর্ম। সেই জন্য মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন আপনি ভরা বিধানসভায় দাঁড়িয়ে। সেই জন্য রেড রোডে একটি বিশেষ সম্প্রদায়ের, সামাজিক নয়, তাদের তাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে গিয়ে আপনি হিন্দু ধর্মকে বলেন গন্দা ধর্ম, অর্থাৎ নোংরা ধর্ম। এমনটাই অভিযোগ ওঠে আপনার নামে।
উল্টো দিকে বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে, মানে বিজেপি ও আরএসএস এর নাম একবার নিয়ে নিয়েছে, সেই জন্য আর বলছেন, আগেই বলে দিয়েছে সঙ্গীরা মানে হচ্ছে আরএসএস, যা প্রচার করছে তা মিথ্যা ও সংকীর্ণ। তারা যা বলছে তা অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি। দয়া করে ওদের বিশ্বাস করবেন না। ওরা দাঙ্গা বাঁধাতে চায়। দাঙ্গায় সকলের ক্ষতি হয়। আমরা সবাইকে ভালোবাসি। আমরা সকলে মিলে মিশে থাকতে চাই। আমরা দাঙ্গার নিন্দা করি। আমরা দাঙ্গার বিরুদ্ধে। ওরা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়। এই যে মালদা মুর্শিদাবাদে ঘটনা ঘটলো, সেটা আরএসএস করেছে, তাহলে বিএসএফ থেকে কোন আরএসএস এ চলে এলো? আচ্ছা, আইন শৃঙ্খলার স্বার্থে এবং মানুষের প্রাণ ও সম্মান রাখার প্রয়োজনে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। পুলিশের 2জন অফিসার ইনচার্জকে সরানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দয়া করে মনে রাখবেন, দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দুও নয়, তারা মুসলমানও নয়। দাঙ্গা বাঁধায় দুর্বৃত্তরা। সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এসব রাজ্যে তো প্রতিবাদ মিছিল করতেই দেওয়া হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে তো এমন সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই। অন্যদিকে আছে মণিপুর, সেখানে বহু মাস ধরে আগুন জ্বলেই চলেছে। শত শত মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘরছাড়া। জাতি দাঙ্গার কোনো বিরাম দেখছি না সেখানে। আসাম এবং ত্রিপুরাও গভীরভাবে অশান্ত। উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে যখন, মানে তিনি উত্তরপ্রদেশ অনেক কথা বলছেন বটে, কিন্তু মুর্শিদাবাদ আর মালদায় কি হয়েছেন, কারা দাঙ্গা করেছে, কাদের ঘর পুড়েছে, সেই কথাগুলো তো একবারও বলছেন না। বেছে বছে হিন্দুদের দোকানপাট, বাড়ি ঘর জ্বলে গেল, লুটপাট হলো, তাদের ঘর ছাড়া হতে হলো, সেই কথা বলছেন না। যাই হোক, তিনি বলছেন আহ উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে যখন ধর্ষণ, অত্যাচার ও মনুষ্যত্বের ক্রমাগত অবমাননা দেখি, তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। কিন্তু আরজি কর দেখলে কিছু আপনার মনে হয় না। কিন্তু পশ্চিমবঙ্গ এমন নৈরাজ্য পরিস্থিতির থেকেও বিপরীত মেরুতে। দেশের সুশাসন ও উন্নয়ন মানচিত্রে আমরা অগ্রণী স্থানে। সেই জন্য রিসেন্টলি যে সারা ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেম, পুলিশ সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের যে র্যাঙ্কিং এসছে, তাতে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে লাস্ট যে র্যাঙ্কটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের। এই জন্য আপনি সবার থেকে এগিয়ে। বাস্তবিকই বাংলা সব অর্থে দেশের অগ্রণী রাজ্য। আহারে, সত্যি। ভারতে সামাজিক সাংস্কৃতিক সংস্কার সাধনে দেশের মধ্যে বাংলা ছিল প্রথম সারিতে, এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামেও দেশে বাংলাই ছিল অগ্রগণ্য। এই অগ্রগণ্য ভূমিকা আজও আমাদেরই রয়েছে সকল প্রয়াস ও চর্চায়। একদম ঠিক বলেছেন। পূর্ববঙ্গের যে বাঙালি হিন্দুরা লড়াই করেছিলেন, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অন্যান্য যে বিপ্লবীরা ছিলেন, তাদেরকে তাদের তাদের যারা আজকে উত্তরপুরুষ রয়েছেন, তাদেরকে কিন্তু ভিটে মাটি ছাড়তে হয়েছে। এতখানি অগ্রগণ্য জায়গায় রয়েছে বাংলা এবং বাঙালি হিন্দু সমাজ। আচ্ছা, বাংলা এগিয়ে সকল সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চায় বা উদযাপনে। দুর্গাপূজা হোক বা কালী পুজো, দোল হোক বা হোলি, গঙ্গাসাগর মেলা বা ভক্তির শোভাযাত্রা, অথবা মনসা শীতলা পূজা, ঈদ বা বড়দিনের উৎসব, বুদ্ধ পূর্ণিমা বা মহাবীর জয়ন্তীর পালন, সব ব্যাপারই আমরা এগিয়ে। গুরু নানক, পণ্ডিত রঘুনাথ মুর্মু ও ঠাকুর হরিদাস, গুরুচাঁদ ইত্যাদি সকল সন্ত বা মনীষীর জন্মদিন আমরা উদযাপন করি সমান আন্তরিকতা ও উৎসাহে। সমস্ত সামাজিক উৎসব আমরা পালন করি। সকল ধর্মীয় আচারের প্রতি আমাদের সমান শ্রদ্ধা। সেই জন্য সরস্বতী পুজো করতে হয় পুলিশি পাহারায়। সেই জন্য আপনার দলের নেতা, বিশেষ সম্প্রদায়ের নেতা এসে বলে খুব চুলকানি হয়েছে, না সরস্বতী পূজা করবি, সেই জন্য আদালতের পারমিশন নিয়ে সরস্বতী পুজো করতে হয়। সেই জন্য রামনবমীর মিছিল করতে গেলে আদালতের পারমিশন নিতে হয়। সেই জন্য হনুমান জয়ন্তী পালন করতে গেলে আদালতের পারমিশন নিতে হয়। প্রথমেই আপনার পুলিশ প্রশাসন না করে দেয়, যেহেতু এত সব কিছু আপনি সুন্দরভাবে করেন। রেড রোডে এক বিশেষ সম্প্রদায় তাদের বিশেষ প্রার্থনা করতে পারেন, সেখানে আপনি নিজে উপস্থিত হতে পারেন, কিন্তু সেই রেড রোডেই যখন হনুমান জয়ন্তী পালন করা হয়, তখন সেই রেড রোড যাদের আন্ডারে আছে, সেই সেনাবাহিনী অর্ডার দিয়ে দিলেও, তারা পারমিশন দিয়ে দিলেও আপনার পুলিশ আটকে দেয় কি না, রবিবার দিন সেখানে যানজট হয়ে যাবে। ভাবা যায়? এতখানি সবকিছু সমানভাবে আপনি চালান। আচ্ছা, উত্তরপ্রদেশে ওরা বুলডোজার চালায়। জন্ম হয় যন্ত্রণার। বিপরীতে আমাদের দেখুন, যে কেউ যখন উৎপীড়িত বোধ করেন, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। যেমন এখন মালদা মুর্শিদাবাদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেখানে কোনো যন্ত্রণা নেই। পশ্চিমবঙ্গে এই হলো আমাদের দৃষ্টিভঙ্গি।
কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠী পশ্চিমবঙ্গে বিব্রত বোধ করবেন না। সকলের কাছে আমাদের আবেদন, আমাদের বিশ্বাস করুন, আমাদের উপর আস্থা রাখুন, ন্যায় সাধিত হবেই, আপনারা আমাদের সকল সহায়তা পাবেন। সেই জন্য গলায় তুলসীর মালা আর স্কুটিতে একটা গেরুয়া ধ্বজ আছে বলে উত্তম মধ্যম দেয়া হয়, মাথায় রক্ত জমে যায়, আর তারপর পুলিশ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, প্রাথমিক চিকিৎসাটুকু অবধি করে না। এই সুশাসন আপনি প্রতিষ্ঠা করেছেন। যারা দাঙ্গার জন্ম দেয় তারা বাইরে থেকে আসে এবং দাঙ্গা বাঁধিয়ে পালায়, আর আপনার পুলিশ বসে বসে আঙুল চষে, তারা আসছে সেই খবরও পায় না, তাদের আটকাতেও পারে না, দাঙ্গা বাঁধিয়ে চলে যাওয়ার পর তাদের গ্রেপ্তারও করতে পারে না। ভিতর থেকে আমাদেরই লড়তে হবে তাদের খারাপ কাজের বিরুদ্ধে। আমরা একত্রে বাঁচবো, লড়বো এবং জিতবো। বাইরে থেকে এসে যে লোকগুলি সাম্প্রদায়িক উত্তেজনার জন্ম দেয় এবং সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দাঙ্গার জন্ম দেয়, তাদের বিশ্বাস করবেন না। এরপর তিনি শেষ পাতায় লিখেছেন, 4 পাতার চিঠি, বিশাল বড় করে লিখেছেন। শেষ পাতায় তিনি লিখেছেন, ঈর্ষার কোনো ওষুধ নেই। হিংসুটে লোকেরা তাদের সংকীর্ণ দৃষ্টিপথের বাইরে যেতে পারে না। চাকরি, উন্নয়ন, সৃজনশীলতা কিছুই ওই বিরোধীরা চায় না বা দিতে পারে না। আপনি যেন কত চাকরি দিয়ে দিয়েছেন, কতগুলো সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে, সরকারি ভ্যাকেন্সি ঠিক কতগুলো আছে, এই 26,000 চাকরি কেন গেল, 32,000 লাইনে আরও কিসের জন্য আছে, আর সেইগুলোতে যে দুর্নীতি হয়েছে সেটা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়েছে, আর সেই দুর্নীতির দায়ে আপনার মন্ত্রিসভা, আপনার দলের লোকেরা কেন জেলে আছে? এখানে ষড়যন্ত্রটা করছে। আর সেই ষড়যন্ত্র হলে আপনি নিজেও নাকি বিশাল বড় আইনজীবী, তাদের গিয়ে কেন সেই আইনি লড়াইয়ে বাঁচাতে পারছেন না, প্রমাণ করতে পারছেন না এটা ষড়যন্ত্র? কেন প্রমাণ হয়ে যাচ্ছে এরাই দুর্নীতিবাজ, আপনার পাশের চেয়ারে বসে কোটি কোটি টাকা এরা খেয়েছে এবং আপনি চুপ করে বসে থেকেছেন। যাই হোক, ওদের একমাত্র উদ্দেশ্য মূল্যবৃদ্ধি, ওষুধের দাম বাড়ানো, হাসপাতালের খরচ এবং বিমার ব্যয় বাড়ানো, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বাড়িয়ে দেওয়া, জীবনের জ্বলন্ত সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোই ওদের লক্ষ্য। তাই তারা বিভেদকামী প্রচারের আগুন জ্বালাতে চায়। 3, উপসংহারে প্রত্যেকের কাছে আমার আবেদন, ধীর থাকুন, শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। মিথ্যা সাম্প্রদায়িক প্রচারে বিপদগামী হবেন না। আসুন আমরা মিলেমিশে একজোট হয়ে থাকি এবং ওদের অপপ্রচারের বিরুদ্ধে লড়ি। তাই তো, এই সাম্প্রদায়িক প্রচারে কেন পা দেবেন? পা দেবেন যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম বলবেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা অভাগা। তিনি বলবেন যে তিনি আশা করেন পশ্চিমবঙ্গের 50%-এর বেশি মানুষ একদিন উর্দুতে কথা বলবেন। তিনি বলবেন পশ্চিমবঙ্গের যারা ইসলাম ধর্মে নেই তাদেরকে তিনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন। এইটা অসাম্প্রদায়িক। আর বাকি হিন্দুদের ঘর বেছে বেছে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেইটা নিয়ে যে কথা বলবে সে সাম্প্রদায়িক। আসুন আমরা মিলেমিশে একজোট হয়ে থাকি এবং ওদের অপপ্রচারের বিরুদ্ধে লড়ি। ওদের গুন্ডামি ও মিথ্যার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভারতীয় হিসেবে আমাদের একত্র থাকতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদারবাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেমহারা হয় গাঁথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। উষ্ণ অভিনন্দন সহ আপনাদের মমতা ব্যানার্জি। এই কথা তিনি লিখেছেন। 4 পাতার দীর্ঘ চিঠি পড়ে শোনালাম এবং তার কিছুটা ব্যাখ্যা করলাম। এইবার কিছু প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে। দেখুন, এতদিন যে কথাগুলো শুনতাম সেটা হচ্ছে যে আরএসএস খুব ভালো, আরএসএসকে নিয়ে আমি কিছু বলবো না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আরএসএসকে নিয়ে আমি কিছু বলবো না, ওরা সমাজসেবার মধ্যে থাকে। কিন্তু এই বিজেপি হচ্ছে বদমাইশ, বিজেপি সমস্ত কিছু দাঙ্গা লাগায়, বিজেপি সমস্ত কিছু ঝামেলা করো, আমি আরএসএসকে বলবো বিজেপিকে সামাল দাও। তারপর এখন রিসেন্ট স্টান্ট হয়েছে বিজেপির সবাই খারাপ নয়, নরেন্দ্র মোদী ভালো, এই অমিত শাহই হচ্ছে বদমাস, ক্ষমাগুড়ি দিতে হবে। এই নরেন্দ্র মোদীকে আমি আবেদন জানাবো অমিত শাহকে সামলাও। কিন্তু সেই সঙ্গই হোক, বিজেপিই হোক, অমিত শাহই হোক, নরেন্দ্র মোদী হোক, মোহন ভাগবতী হোক, কাউকেই আর কেউ সামলাচ্ছেন না। বরং কিভাবে বাংলায় হিন্দুরা যে কষ্টে আছেন সেই কষ্ট থেকে মুক্তির পথটা গণতান্ত্রিক উপায়ে কিভাবে বার করা যায় সেই চেষ্টাটা করছেন। আর সেই জন্য এখন আর আরএসএস ভালো, নরেন্দ্র মোদী ভালো, বিজেপির একটা অংশ ভালো, আরএসএস এর একটা অংশ ভালো, এইসব কিছু আর বলার জায়গা নেই। বিজেপি এবং আরএসএস মিলে বাংলায় দাঙ্গা করছে এবং আরএসএস দাঙ্গাবাজ, এই কথা দাগিয়ে দিতে হচ্ছে কেন? আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে কারণেই আপনারা বলতেন যে এই আরএসএস এর সঙ্গে সেটিং আছে বলেই তো বাংলায় কিছু হয় না। এই মোহন ভাগবতী যখন পশ্চিমবঙ্গে পা রাখতেন, বিভিন্ন রকম তার যে কর্মসূচি রয়েছে সেগুলো করতে,
আমরা দেখতাম মোহন ভাগবতজির প্রতি একটা সুন্দর বার্তা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং যে জেলায় তিনি পা রাখতেন সেখানকার ডিএম এসপি তারা চলে যেতেন ফুল মিষ্টি নিয়ে, এবং সেখানেই মানুষ প্রতিবাদ করত যে যেখানে হিন্দুরা এতখানি কষ্টে রয়েছেন সেখানে মোহন ভাগবতজি আসছেন আর মমতা প্রশাসনের তরফ থেকে ফুল মিষ্টি যাচ্ছে, তিনি অ্যাকসেপ্ট করছেন। এইটাকেই সেটিং বলা হয়। আর এই জন্যই আরএসএস কিছু করতে চায় না এখানে, আর সেই জন্যই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়রা যা খুশি তাই করে যেতে পারেন। বিজেপি এখানে কোনোদিন ক্ষমতায় আসবে না। কিন্তু রিসেন্ট টাইমে পরপর চেঞ্জেসগুলো দেখুন। এই মোহন ভাগবতজি যখন সিদ্ধান্ত নিলেন দিল্লি নির্বাচনের পরে যে বাংলায় টানা 12 দিন তিনি পড়ে থাকবেন এবং সাংগঠনিক বৈঠক করবেন, এবং সেখানে সেই 12 দিনের মধ্যে মাত্র একটা ওপেন সভা করবে, এই মোহন ভাগবতজিকেও তিনি আটকে দিয়েছিলেন তার পুলিশ এবং প্রশাসন দিয়ে। মোহন ভাগবতজিকে কোনো ওপেন সভা তিনি করতে দেবেন না। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে মোহন ভাগবতজি সেই সভাটা করেন, এবং সেখানে ইঙ্গিতটা দিতে চেয়েছিলেন যে দেখুন আপনি আসতেন, এর আগে আমি ফুল মিষ্টি পাঠাতাম, এবার কিন্তু আপনারা বাংলা নিয়ে যে বাড়াবাড়িটা করছেন, অর্থাৎ বাংলা দখলের যে চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেইটাতে যদি লাগাম না দেন ঠিক এইভাবেই আটকাবো। কিন্তু সংঘ বিজেপি কেউই সেই কথা শোনার নয় বা শোনেনি। দেশকে রক্ষা করতে যা করার সেটাই তারা করছেন। আর সেই জন্যই বুঝে যাচ্ছেন যে 26-এ বিজেপি বা সংঘ যেভাবে বাংলায় ঝাঁপাবে, যেভাবে বাংলার মানুষকে বাঁচাবার চেষ্টা করবেন, এতে করে তার গদি উল্টবেই। আর তাই এবার আর কোনো রকম কোনো রাগঢাক নয়, মোহন ভাগবতজি ভালো, আরএসএস ভালো, ওইসব দিন অতীত। আরএসএসকে সরাসরি দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন তিনি। তার একটাই কারণ, তার একটাই কারণ, সেটিংটা কোথাও নেই। 1 ইঞ্চি জমি কোথাও ছাড়া হবে না। এই রাজ্যের হিন্দুরা যে কষ্টে আছে, এবং যতদিন এই সরকারটা, যতদিন এই প্রশাসনটা থাকবে, সেই হিন্দুদের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হবে, এটা বুঝে গেছেন। এবং হিন্দুত্বকে বাঁচাতে, সনাতনীদের বাঁচাতে সংঘ কোনোদিন পিছিয়ে থাকেনি, থাকবে না। আর সেই জন্য সংঘের যে ভূমিকা আপনারা হয়তো সামনে থেকে দেখতে পাচ্ছেন না, অধৈর্য হচ্ছেন, কিন্তু পিছনে পিছনে চলছে। আর চলছে বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতখানি বিচলিত হতে হচ্ছে, যে কারণে হঠাৎ করে বলে দিতে হচ্ছে বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আর আমি আগে আরএসএস এর নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে রাজ্যে যে কুশ্রী মিথ্যা প্রচার চলছে তার মুখে তারাও, তার মূলে তারাও আছে। সংঘকে এইভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খোলা চিঠি দেখে? পুরো ঘটনা ক্লিয়ার হচ্ছে, সেটিং কোথাও নেই, আসল জায়গায় আছে আতঙ্ক। হ্যাঁ, সময় লাগছে। গণতান্ত্রিক উপায়ে কোনো কিছু করতে গেলে গায়ের জোরে যদি কিছু না করা হয়, সেখানে সময় লাগে, ধৈর্যের পরীক্ষা লাগে। সেই ধৈর্যের পরীক্ষায় এখন আমরা বাঙালি হিন্দুরা দিচ্ছি। কিন্তু দিনের শেষে সেখানে সংঘও পাশে আছে, বিজেপিও পাশে আছে। এই একটা চিঠিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক যেখানে ছত্রে ছত্রে ফুটে বেরোচ্ছে সংঘকে নিয়ে, সেই চিঠিই প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে 2026-এ ঠিক কী হতে চলেছে এবং সংঘের ভূমিকা সেখানে কি হতে চলেছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।